নেক্সট যার নাম চলে এসছে তার নামই আলোচনা হোক, সে হলো নিউক্লিয়েড। না, নিউক্লিয়েড। আবার দেখো অয়েড কথা চলে এলো, এখানে একবার অয়েড পেলাম, এই যে অয়েড, কন্ড্রিঅয়েড মানে কন্ড্রিয়নের মতো। নিউক্লিয়েড নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াস নয়, কারণ নিউক্লিয়াস হতে গেলে আমরা প্রথমেই দেখেছিলাম চারটি জিনিস থাকতে হয়, আর এখানে একটাই জিনিস আছে, মানে সেটা হলো সেই ক্রোমাটিন ফাইবারের যে কেসটা ওটা আছে, আর সেই জন্য একে আমরা নিউক্লিয়েড বলছি। আর কি বলছি আমরা, একে বলি আমরা জেনোফোর। জিন ধারণ করে, এই যে একটুখানি ফোর দেখলে, ফোর দেখো এই মানেগুলো সব জায়গায় এক। ফোর মানে ধারণ করা, তাহলে এখানে জিন ধারণ করে তো জেনোফোর। দেখো নামগুলো যখন দেওয়া আছে রামশ্যাম যদু মধু তো দেওয়া হয়নি, নামে তো মানে আছে, তাই না, তাদের দেওয়া আছে, তাহলে জিন ধারণ করে জেনোফোর। আচ্ছা, এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ক্রোমোসোম। আচ্ছা, ব্যাকটেরিয়ার কি আদৌ ক্রোমোসোম হয়, হওয়া উচিত? ব্যাকটেরিয়াল ক্রোমোসোম হওয়া উচিত? হওয়া উচিত না। কেন? তার কারণ হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট আছে, প্রোক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট, আর সেই জন্য তারা তারা ক্রোমোসোম ফর্ম করতে পারে না, তারা সবসময় এরকমই থাকে। আমাদের ইউক্যারিওটিক সেলে যেমন একবার ক্রোমোসোম হয় একবার নিউক্লিয়াস হয়, একবার ক্রোমোসোম হয় একবার নিউক্লিয়াস হয়, ডিভিশনাল ফেজ আর ইন্টারফেজ। এখানে কিন্তু হয় না, বোঝা গেল? কারণ এখানে হিস্টোন প্রোটিন, যেটা ক্ষারীয় প্রোটিন যেটা, হ্যাঁ, সেই প্রোটিনটা এদের অ্যাবসেন্ট আছে, সেই কারণের জন্য ব্যাকটেরিয়ার ক্রোমোসোম ফর্মেশন হয় না। কিন্তু ওই আর কি, গরিবের শাহরুখ খান, গরিবের শাহরুখ খান, বুঝতে পারলো তো? মানে এই ব্যাকটেরিয়ার জন্য এটাই ক্রোমোসোম আর কি, সেই হিসাবে একে ব্যাকটেরিয়াল ক্রোমোসোম বলাই যায়। আরো নাম আছে, সেটা হলো প্রোক্রোমোসোম, আর লেখার দরকার নেই, হাঁপিয়ে যাবে। প্রোক্রোমোসোম মানে ক্রোমোসোমের আগের অবস্থা, প্রোক্রোমোসোম লেখা যেতে পারে। যাই হোক, এই গোটাটার বিষয়বস্তু কি দেখো কেমন হয়। ডবল স্ট্র্যান্ডেড, সার্কুলার, সেলফ রেপ্লিকেটিং, জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল, তাহলে কি বলছি জেনোফোর সম্পর্কে? এটা সম্পর্কে আমরা কি কথা বলছি? বলছি ডবল স্ট্যান্ডার্ড। চলো, তখন না হিজিবিজি দেখিয়েছি, এখন তো আর হিজিবিজি দেখাবো না, এখন একটু ভালো করে দেখিয়ে দিই। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড মানে এটা। এবার এরকম করে দেখানো যেতে পারে, তুমি যদি বলো না স্যার আমার পোষাচ্ছে না, তাহলে এরকম করে দেখাতে হবে আমাকে, মানে যা হওয়া উচিত আর কি। হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল। সার্কুলার তো দেখানোই আছে, গোল। সেলফ রেপ্লিকেটিং মানে নিজের রেপ্লিকেশন নিজেই করতে পারে, কাউকে লাগবে না, নিজেরই প্রতিলিপিকরণ, নিজে এই যে কপি বানালো না একটু আগে, কপি নিজেই বানাতে পারে। হ্যাঁ, মেসোজোম হেল্প করে মানে এমন নয় যে সেক্ষেত্রে ও নিজে বানাতে পারে না, হ্যাঁ, ও অ্যাটাচমেন্ট করে আসে বলে হেল্প করে। আর কি, জেনেটিক ম্যাটেরিয়াল, জিন ধারণ করে, তাই তো জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, তাহলে এই ব্যাপারটা বলা হচ্ছে জেনোফোর সম্পর্কে, আর এক্সট্রা কিছু বলার নেই। কারণ জেনোফোর সম্পর্কে, কারণ জিন সম্পর্কিত বিষয়বস্তু আমরা অন্য জায়গায় পড়বো, মলিকুলার বেসিসে বা অন্যান্য চ্যাপ্টারে পড়বো। তো এখানে জিন সম্পর্কে আমার বলার কিছু নেই, ডিএনএ এর অ্যাক্টিভেটেড পার্ট যেটাকে জিন বলা হয়, তো সেই জিনটাকে ধারণ করছে। আর কি আছে দেখো, এখান অনুযায়ী যদি পড়ি তাহলে নিউক্লিয়ারের পাশাপাশি আমরা শেষে গিয়ে আহ পাচ্ছি আমরা আচ্ছা এখানেই বলে দিই আমরা, হ্যাঁ, এই যে ডিএনএ রয়েছে, এই ডিএনএ ছাড়াও আরো এক্সট্রা ডিএনএ আছে, তাই না? ছোট ছোট এরকম গোল গোল, 1 থেকে 100, সংখ্যাটা 1 থেকে 100 ভ্যারি করছে ব্যাকটেরিয়ার উপর, আছে প্রত্যেকেরই, যাকে বলা হচ্ছে প্লাজমিড। আমরা জানি বায়োটেকনোলজি পড়ার পর যে প্লাজমিড কতটা ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারতে, তাই না? সেই প্লাজমিড রয়েছে এখানে। সেই প্লাজমিড সম্পর্কে আমরা কি লিখবো? লিখবো ডবল স্ট্যান্ডার্ড, সার্কুলার, সেলফ রেপ্লিকেটিং, সবাই কি লিখছি? সেলফ রেপ্লিকেটিং। এইবার লিখবো নন জেনেটিক ডিএনএ। নন জেনেটিক ডিএনএ, তাহলে সব জায়গাটা একই ছিল, শুধু এখানে জেনেটিক লিখেছিলাম,
আর এখানে লিখলাম নন জেনেটিক। মানে এরা জিন বহন করে না। মানে এই ব্যাকটেরিয়া যদি ছানা পারে, তাহলে সেই ব্যাকটেরিয়াতে যে যাবেই তার ক্যারেক্টার, যা প্লাজমিড আছে তার গ্যারান্টি নেই। এটার গ্যারান্টি আছে, কারণ জেনেটিক্যাল। কিন্তু এগুলো হলো এক্সট্রা জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। বোঝা গেল? তাহলে মানে এর কাজ আছে, কাজ আছে, কিন্তু সেটা যে নেক্সট জেনারেশনে যাবে, এই ব্যাকটেরিয়া থেকে তৈরি হওয়া অন্য ব্যাকটেরিয়াতে যাবে, সেটার কোনো নিশ্চয়তা নাই। তাতে সেই জন্য লিখেছি আমরা নন জেনেটিক। বংশ পরম্পরায় যাওয়ার গল্প নাই। তাহলে আছে কেন? নিশ্চয় কোনো কাজ আছে, প্রচুর কাজ করে। যেমন ধরো আর প্লাজমিড, বিভিন্ন ধরনের প্লাজমিড হয়। আর প্লাজমিড মানে রেজিস্ট্যান্ট প্লাজমিড। একটু আগেই গল্পটা বললাম, ওই ডাক্তারবাবুকে নিয়ে যত গল্প বললাম। এই প্লাজমিড ধরো অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে, মনে পড়ে গেল? তাহলে প্লাজমিডের মানে ব্যাকটেরিয়ার এই সেই জায়গা যেখান থেকে অ্যান্টিবায়োটিক প্রডিউস করতে পারে। যার যে প্লাজমিড আছে সে তার প্রতি রেজিস্ট্যান্ট। যে অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে, মানে যার অ্যাম্পিসিলিন তৈরি করার জিন আছে, মানে প্লাজমিড আছে, সে অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে, তাকে অ্যাম্পিসিলিন দিয়ে মারা যাবে না, অন্য যাকে ইচ্ছা দিয়ে মারো। ঠিক ওই রকমই করে বোঝা গেছে। আর কি? এ প্লাজমিড, ফার্টিলিটি প্লাজমিড। কনজুগেশন মনে আছে একটু একটু? কনজুগেশন বা সংযুক্তি, প্যারামেসিমের পড়েছিলে, স্পাইরোগাইডার পড়েছিলে। ব্যাকটেরিয়ারও হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। হ্যাঁ, ব্যাকটেরিয়া যৌন জননে কি হয়? এই একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াকে কাছে টেনে আনলো, অন্য ব্যাকটেরিয়াটাকে কাছে টেনে আনলো একজন, তার নাম একটু পরেই পড়বো, পিলি, সেক্স পিলি। এর জন্য এরা সেক্সুয়াল অ্যাট্রাকশন হয়, পরস্পর পাশে পাশে আসে। এবার এদের মধ্যে একটা কনজুগেশন টিউব তৈরি হয়। এটা হলো এর জেনেটিক মেটেরিয়াল, এটা হলো এর জেনেটিক মেটেরিয়াল, আর রং দিতে পারলাম না। এটা এর প্লাজমিড থাকে, আছে, সেজন্য একে এ প্লাস বলা হয়। এর নাই এই জন্য এ মাইনাস বলা হয়। আর এই কপিটা নিজে নিজেকে বানাতে পারে, সেটা লেখা আছে এখানে, সেলফ রেপ্লিকেটিং। তো এই কপি এক কপি বানিয়ে একে দিয়ে দিল, এফ মাইনাস এ প্লাস হয়ে গেল, ব্যাস, যৌন জনন শেষ। তুমি কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যৌন জনন কি আবার বিশাল কিছু পাবে নাকি? এই হলো যৌন জনন। এবার এইটা কি সংক্ষেপে হলো, এটা কি সাইন্টিফিক্যালি হলো? না, হয়নি। সেই অর্থে এই জিনিসটা এখানে আসতে হবে, এই জিনিসটা এখানে আসতে হবে, তাহলে তাকে রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা যায়। সেটা কিন্তু আমরা দেখাইনি, প্রয়োজন নাই, আমরা ঠিক জায়গায় গিয়ে দেখাবো ডিটেলস এ। মানে এটা হিসাব মতো ভুল দেখালাম, কিন্তু এই জায়গার জন্য এটা ঠিকই আছে, এর থেকে বেশি এখানে দেওয়া নেই। তাহলে এ প্লাজমিড হলো এরকম জননে সাহায্য করে, সেই জন্য তাকে ফার্টিলিটি প্লাজমিড বলা হয়। কি? স্টেরাইল মানে বন্ধা, আর ফার্টাইল মানে জননে সক্ষম, তাই তো ফার্টিলিটি প্লাজমিড। আর কি হতে পারে? ধরো কল প্লাজমিড, কলচিসিন তৈরি করতে পারে। কলচিসিন এমন একটি রাসায়নিক উপাদান যা পলিপ্লয়েডি তৈরি করে। সেই মনে আছে ক্লাস 12-এ পলিপ্লয়েডি ব্রিডিং, তখন কলচিসিন স্প্রে করে দেওয়া হয়েছিল। কি হয়? 2n থেকে 3n, 4n, 5n, 6n, মানে ওখানে অ্যানাফেজ দশায় আলাদা হতে দেয় না, মেটাফেজে আটকে বসে থাকে, আর সেই জন্য প্লয়েডি লেভেল বেড়ে যায়। আর সেটা তৈরি করতে পারে কলচিসিন, আর সেই কলচিসিন কিছু ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, আর সেই জন্য তাদের প্লাজমিড আছে, কল প্লাজমিড। বোঝা গেল এই প্লাজমিড সম্পর্কে বিষয়? আর কি আছে? আর আছে আহ আমরা রাইবোজোমকে খতম করে দিই আগে। হ্যাঁ, রাইবোজোমে কিছুই বলা নেই এখানে। প্রোক্যারিওটিক সেলে রয়েছে 70s টাইপের রাইবোজোম। এই রাইবোজোম, তাহলে বলেছিলাম একটা সেলকে সেল হতে গেলে তার রাইবোজোম থাকতেই হবে। হ্যাঁ, আর এখানেও তাই হয়েছে, সেলকে সেল হতে গেলে রাইবোজোম থাকতেই হবে। আর আমরা খুব ভালো করেই জানি যে প্রোক্যারিওটিক সেলের যে রাইবোজোম, সেটা 70s। এই এস মানে হলো ভেদবার্গে, দেখো না, ভেদবাগ আমরা জানি, এর সাইলেন্ট আছে, ভেদবাগ সাব ইউনিট। আমরা যখন রাইবোজোম পড়বো তখন ডিটেল স্টাডি করবো এইসব নিয়ে। তাহলে এই এস এর কথা হলো ভেদবাগ সাব ইউনিট, এখানে দেওয়া আছে, এবং সঙ্গে দেখবে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে, এস ফর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, অধঃক্ষেপ গুণাঙ্ক বাংলাতে। মানে মানে হলো রাইবোজোম যখন আবিষ্কার হয় না, তখন তাকে ওই অধঃক্ষেপিত করে রাইবোজোমের আবিষ্কার হয়েছিল।
সেই জন্য এই এস ফর অধঃক্ষেপণ গুণাঙ্কও হতে পারে, মানে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টও হতে পারে, এস ফর বেদবার্গ সাব ইউনিটও হতে পারে, দুটোরই এস আছে, তো এই একই মানে হয়। বোঝা গেল? আর বলার বলতে বলার আছে এখানে যে 70s এর ক্ষেত্রে 50s স্মলার সাব ইউনিট, আর 30s সরি লার্জার সাব ইউনিট আর স্মলার সাব ইউনিট যোগ করে কেন 80 হয় না সেটা আমরা জানি মনে হয়, আর না জানলে কোনো দুঃখ নাই, আমরা যখন রাইবোজোম পড়বো তখন শুনবো এসব কথা। ইউক্যারিওটিক সেলে 80 হয়, 80 ক্ষেত্রে ভাগটা 60-40 হয়। হ্যাঁ, এত বেসিক জায়গায় গেলে খুব মুশকিল হয়ে যাবে, আর নিট পড়া হবে না। হ্যাঁ, যাকে যখন রাইবোজোম পড়বো তখন ডিটেলস জানবো। আর রাইবোজোমের কাজ আমরা জানি, প্রোটিন সিনথেসিস করা, তো তাই করে এখানে। না হলে জেনোফোরটা থাকার কোনো মানেই নেই যদি রাইবোজোম না থাকে। বলছি যদি রাইবোজোম না থাকে তাহলে এর থাকার তো কোনো মানেই নেই, কারণ একে এক্সপ্রেশন করতে গেলে রাইবোজোম লাগবে, আমরা আগের দিনে পড়েছি। ভিতরকার জিনিসগুলো আমরা আগে কমপ্লিট করতে পারছি। হ্যাঁ, রাইবোজোম আর রয়েছে এখানে রয়েছে আর পলিজোম এসব রয়েছে। হ্যাঁ, মানে পলিজোম মনোজোমটা না আমরা এখন করব না, আমরা যখন বায়োমলিকুলস পড়াবো তখন এমআরএনএ পড়াবো তখন পলিজোম মনোজোম করবো। যদিও তুমি যদি মনে হয় একবার দেখিয়ে দিচ্ছি যে একটা রাইবোজোমের একটা এমআরএনএ এর উপর যখন অনেকগুলো রাইবোজোম বসে থাকে তখন পলিজোম বলা হয়, আর একটা এমআরএনএ এর উপর যখন একটাই রাইবোজোম বসে থাকে তখন তাকে মনোজোম বলা হয়। ঠিক আছে, আমরা পরে আলোচনা করতে পারি, কোনো অসুবিধা নেই, এমআরএনএ পড়ার সময় ডিটেলস আলোচনা করবো। নেক্সট আরেকটা জিনিস রয়েছে যেটা ভিতরে রয়েছে, আমরা বাইরের জিনিস এখনো আসিনি, আমরা ভিতরেই আছি এখনো। হ্যাঁ, আর সেটা হলো ইনক্লুশন বডিজ। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখান থেকে, একটাই কোশ্চেন আছে এবং সেটা এখানে গুরুত্বপূর্ণ। সেটা হলো ব্যাকটেরিয়ার স্টোরেজ ফুড মেটেরিয়ালের নাম কি? ঠিক আছে, বা প্রোক্যারিওটিক সেলের স্টোরেজ ফুড মেটেরিয়ালের নাম ইনক্লুশন বডিজ। ঠিক আছে, তাহলে ডিজ আর দ্য নন মেমব্রেনাস। নন মেমব্রেনাস হতেই হবে, কারণ আমরা প্রথমেই বলেছি মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল অ্যাবসেন্ট। তাহলে নন মেমব্রেনাস বিষয়টি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মেমব্রেন থাকবে না কাউরি। তাহলে নন মেমব্রেনাস স্টোরেজ রিজার্ভ মেটেরিয়াল সিন ফ্রিলি ইন সাইটোপ্লাজম অফ প্রোক্যারিওটিক সেল, ফ্রিলি একদম ফাঁকাই ঘুরে বেড়াবে। As for example, phosphate granules, cyanophacian granules, glycogen granules, gas vacuoles, etc. Gas vacuoles are found in blue-green algae and purple and green photosynthetic bacteria. তাদের ক্ষেত্রে গ্যাস ভ্যাকুয়াল দেখা যায়, সেগুলো উল্লেখ করা আছে। আর ওভারঅল যদি বলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি দেখা যায়, আমরা বলবো ফসফেট গ্রানিউলস দেখা যায় বেশি পরিমাণে। ফসফেট গ্রানিউলস এদের ক্ষেত্রে স্টোরেজ ফুড মেটেরিয়ালের নাম। দেখো, একটা কথা তো তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা তো শুধু ব্যাকটেরিয়া পড়িনি, হিসাব মতো আমরা সায়ানো ব্যাকটেরিয়া পড়ছি, মানে ব্লু গ্রিন অ্যালগি যাদের বলা হয়, নিরাব সবুজ শৈবাল। আমরা পড়ছি মাইক্রোপ্লাজমা, আমরা পড়ছি সেই অর্থে আর্কি ব্যাকটেরিয়া। তাহলে এখানে এই যে বাকিগুলো দেওয়া হয়েছে না, সাইনোফাইসিয়াল গ্র্যানিউলস, গ্লাইকোজেন গ্র্যানিউলস, এগুলো ওদের জন্য, বাকি যারা রয়েছে তাদের আছে। বোঝা গেল? তো আমরা যেহেতু প্রোক্যারিওটিক সেল পড়ছি তাই ওভারঅল সব স্টোরেজ ফুড মেটেরিয়ালের নাম দেওয়া হয়েছে। এই ব্যাকটেরিয়ার ভিতরের কাজ শেষ, ভিতরে আর কিছু নাই। এবার যা দুটো স্ট্রাকচার আছে, পিলি ফ্লাজেলা আর পিলি ফিমরি আর ফ্লাজেলা, সব আউটগ্রোথ, বাইরের দিকে স্ট্রাকচার। চলো তাহলে আমরা এগুলো মুছে দিই সব, দিয়ে বাইরের দিকে স্ট্রাকচার একটু মন দিই। ওকে, দেখো আগে আমরা এনসিআরটি টা কমপ্লিট করে দিই, তারপর নিজের ভাষায় আসবো। দিজ আর থিন ফিলামেন্টাস এক্সটেনশনস, এক্সটেনশনস মানে আউটগ্রোথ বাইরের দিকে, ফ্রম দ্য সেল ওয়াল অফ মোটাইল ব্যাকটেরিয়া। সেল ওয়াল, হ্যাঁ, সেল ওয়াল অফ মোটাইল ব্যাকটেরিয়া। কেন বলছি, দুবার বললাম, কারণ এই লাইনটা দেওয়া থাকবে যে সেল মেমব্রেন অফ মোটাইল ব্যাকটেরিয়া দেওয়া থাকবে, এই লাইনটা দেওয়া থাকবে যে সেল মেমব্রেন অফ, মানে এই যে ফ্লাজেলার অরিজিনটা কোথা থেকে, মানে আমি বলতে চাইছি দেখো, লাল রঙেরটা তো সেল মেমব্রেন, লাল রঙেরটা সেল মেমব্রেন এখানে, ব্লু কালারটা সেল ওয়াল, আর বাইরেরটা তো গ্লাইকোক্যালিক্স বা ক্যাপসুল যা বলছো। ঠিক আছে, এবার বিষয় হলো এখানে বলা আছে দিস আর দ্য ফিলামেন্টাস এক্সটেনশনস ফ্রম দ্য সেল ওয়াল অফ মোটাইল ব্যাকটেরিয়া। তার মানে লাইনটাকে আমার এখান থেকে এখানে টানতে হবে, এখান থেকে টানলে ভুল হয়ে গেল। বুঝা গেল? এই ছোট্ট ছোট্ট জায়গায় আমাদের একটু ফোকাস করে রাখতে হবে। হ্যাঁ, এবং সেগুলো ভাবো না যে আমি সেই পরীক্ষার দিনের আগের দিনই করে যাব, এইগুলো হবে না। হ্যাঁ, এইগুলো বেসিক নলেজ তোমাকে এই সঙ্গে সঙ্গে বয়ে বেড়াতে হবে, এগুলো রাখতে হবে মাথায়।
ঠিক আছে, সেগুলো পরীক্ষা নিতে নিতে আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার করে ফেলবো আশা করি। হলো? আচ্ছা, the number of flagellar arrangement of are varied in different bacteria. দেখো, অ্যারেঞ্জমেন্ট আর নাম্বার, ঠিক আছে, ব্যাকটেরিয়া এই যে ফ্লাজেলার সংখ্যা এবং কোথায় রয়েছে সেটা ব্যাপক ভ্যারিয়েশন রয়েছে। ধরো কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ফ্লাজেলা নেই, এমন হতেই পারে, তাকে অ্যাট্রিকাস বলা হবে। এ ফর অ্যাবসেন্ট, ট্রিকাস মানে ফ্লাজেলা। অ্যাট্রিকাস নো ফ্লাজেলা, ধরুন এই ফ্লাজেলাটা মুছে দাও, মুছে দাও, তাহলে এটা হলো অ্যাট্রিকাস। ঠিক আছে, তেমন হতে পারে মোনোট্রিকাস, মানে একটা ফ্লাজেলা একদিকে, এই দেখো মোনোট্রিকাস। ঠিক আছে, ধরো আমরা দিলাম লোফোট্রিকাস। লোফোট্রিকাস মানে হলো একদিকে একগুচ্ছ, লোফোট্রিকাস। আমরা দিলাম অ্যাম্ফিট্রিকাস। অ্যাম্ফি মানে উভয়, এই প্রত্যেকটা মানে আছে, মনো মানে এক, এ মানে অ্যাবসেন্ট, লোফো মানে একগুচ্ছ, অ্যাম্ফি মানে উভয় দিকে। এবারে উভয় দিকে আমরা আঁকবো, উভয় দিকে করলাম, হয়ে গেল। আরেকটা রয়েছে, সেটা হলো পেরিট্রিকাস। পেরিট্রিকাস, পেটিকাস মানে চারিদিকে, পেটিকাস মানে হলো চারিদিকে। তখন আর একগুচ্ছ গুলো একটু মুছে দাও মনে মনে, আমি আর মুছছি না, চারদিকে, বুঝা গেল? তাহলে নাম্বার আর অ্যারেঞ্জমেন্ট দেখো দুটোই চলে এলো, নাম্বারও এলো অ্যারেঞ্জমেন্টও এলো, কারণ একদিকে আছে না, দুদিকে আছে না, চারিদিকে আছে না, হ্যান ত্যান সব হয়েছে। তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে ভাগ হয়ে গেল। আর কি বিষয় রয়েছে সেটা হলো, দেখো এখানে ফ্লাজেলা আর পিলি আছে তো, তাহলে আমরা একটু দেখে নিই এদের ডিফারেন্সটা কি হবে, দুটোকে একসঙ্গে পড়ি, দিয়ে আমরা ডিফারেন্সটা দেখবো। পিলি আর ফিমব্রি। এখানে বলা রয়েছে যে ফ্লাজেলা তৈরি হয় ফ্লাজেলিন নামক একটি প্রোটিন দিয়ে। ফ্লাজেলিন নামক একটি প্রোটিন দিয়ে, দেখো এখানে লেখা আছে, হুম, মেড আপ অফ ফ্লাজেলিন, হ্যাঁ এল এল আই, ফ্লাজেলিন নামক একটি প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, ফ্লাজেলা তো ইউক্যারিওটিক সেলেও আছে, স্পার্মে রয়েছে, আরো আরো রয়েছে, হ্যাঁ, যেমন ইউগ্লিনা ইউক্যারিওটিক সেল রয়েছে ফ্লাজেলা। তাহলে তাদের ফ্লাজেলার গঠনে কি রয়েছে, কি প্রোটিন রয়েছে? শেষে আয়ন মানেই প্রোটিন, তাই তো? বলছি ফ্লাজেলিন, শেষে আয়ন মানে প্রোটিন, পেপসিন প্রোটিন, ট্রিপসিন প্রোটিন, তুমি যত নাম বলবে বলো না, অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিমোগ্লোবিন, সব শেষে আয়ন আছে মানে প্রোটিন। বুঝা গেল? প্রোটিনকে চেনা সহজ উপায়, শেষে আয়ন থাকবে। এবার ব্যাপারটা হলো, প্রোক্যারিওটিক সেলের ফ্লাজেলা তৈরি হয় ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে, কিন্তু ইউক্যারিওটিক সেলের ফ্লাজেলা তৈরি হয় টিবিউলিন নামক প্রোটিন দিয়ে। আমরা পরে পড়বো টিবিউলিন, বোঝা গেল? এটা ইউক্যারিওটিক সেলের ফ্লাজেলার জন্য, সেটা স্পার্ম হোক বা ইউগ্লিনা হোক, সব টিবিউলিন। আর এটা প্রোক্যারিওটিক সেলের জন্য ফ্লাজেলিন, হলো? আর কি বলেছে, ব্যাকটেরিয়াল ফ্লাজেলাম হ্যাজ থ্রি পার্টস, ফিলামেন্ট, হুক অ্যান্ড বেসাল বডি। ডিটেল স্টাডি আমাদের নেই, কোনো ঝামেলাও নেই। দেখো ব্যাপারটা হলো, এখানে একটা বেসাল বডি আছে, মানে যেখানে বেসটা ধরে রেখেছে অ্যাকচুয়ালি সেল ওয়ালের সঙ্গে, তারপর একটা হুকের মতো স্ট্রাকচার আছে, আর তারপর এটা হলো ফিলামেন্ট। মেজর লম্বা স্ট্রাকচার যেটা বাইরে দেখতে পাচ্ছি সেটা সবটাই ফিলামেন্ট। আর বাকি দুটো স্ট্রাকচার হুক আর বেসাল বডি, তা ওই সেল ওয়ালের মধ্যেই লিমিটেড আর কি। বাইরে গোটা স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি সেটা সব ওটা ওই এক্সটেন্ডেড পার্ট, যেটাকে আমরা এখানে বলছি ফিলামেন্ট। ফিলামেন্ট, the filament is the longest portion and extend from the cell surface of the outside. ওইটাই তো বললাম, যে যা দুটো আছে, দুটো স্ট্রাকচার যেটা বলছি সব কিন্তু এই জায়গার মধ্যে লিমিটেড, মানে হুক আর বেসাল বডি। আর বাকি এখান থেকে যতটা এক্সট্রা পার্ট পাচ্ছি বাইরের দিকে, সবটাই কিন্তু ফিলামেন্ট। ক্লিয়ার? ব্যাস। এরপর রয়েছে পিলিয়ান ফিমরি। পিলিয়ান ফিমরিতে কি রয়েছে দেখো, these surface these are surface structures have no role in motility. আচ্ছা তাহলে কাজ বলি, এর কাজ হলো মোটালিটিতে হেল্প করা, মুভমেন্টে হেল্প করা।
আর এখানে কিন্তু মুভমেন্টে হেল্প করার কোনো কাজ নেই, সেটা স্পষ্ট করে লেখা আছে, নো রোল ইন মোর্টালিটি। বুঝলো? আচ্ছা, পিলি কেমন হয় আগে দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ দেখো, যখন ফ্লাজেলা দেখলাম এত বড় বড় লম্বা লম্বা এরকম করে, তখন পিলি হলো, দেখো এটা হলো পিলি। তাহলে পিলির সঙ্গে আবার ফিমরি লেখা রয়েছে, ওটা আবার কি পার্থক্য? ওই পিলি দাদা একটু বড়, একটু বড়, পিলির একটু বড়, সেজন্য পিলি আর ফিমরির মধ্যে বিশাল কিছু ডিফারেন্স নেই। এবার দেখো, যখন ফ্লাজেলা একটা আছে, দুটো আছে, একগুচ্ছ আছে, চারিদিকে আছে, এসব বলছি না, যদি চারিদিকেও থাকে, দেখো কত গ্যাপ দিয়ে দিয়ে করেছি। কিন্তু পিলি কিন্তু একদম একদম পুরো, দেখো কন্টিনিউয়াসলি আমরা হেয়ার লাইক স্ট্রাকচার এঁকেই চলেছি। তাহলে আমরা বুঝতে পারছি নাম্বারে পার্থক্য থাকবে। তাহলে এখানে অনেকগুলো জিনিসের পার্থক্য থাকবে, সেটা হলো নাম্বারে পার্থক্য থাকবে। ফ্লাজেলার নাম্বার কম থাকবে, পিলির নাম্বার বেশি থাকবে। ফ্লাজেলার যে সাইজ যদি বলো, তাহলে সাইজ ফ্লাজেলার ক্ষেত্রে অবশ্যই বড় হবে, পিলির ক্ষেত্রে ছোট হবে। ওকে, আচ্ছা, এখানে যখন ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, এখানে তখন পিলিন প্রোটিন দিয়ে তৈরি। বোঝা গেল? আচ্ছা, দেখো শেষে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই যে শেষে দেওয়া রয়েছে পিলিন প্রোটিন দিয়ে তৈরি। বলছি পিলি আর দ্য ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার মেড আপ অফ আ স্পেশাল প্রোটিন কল্ড পিলিন। আর ফিমরি আর স্মল ব্রিস্টেল লাইক, ঘামাচির মতো আর কি, মানে এর ওভারঅল কাজ আমি বলে দিচ্ছি। দ্য ফাইবার্স স্প্রুটিং আউট অফ দ্য সেল ইন সাম ব্যাকটেরিয়া, দে হেল্প টু অ্যাটাচ দ্য ব্যাকটেরিয়া অফ দ্য রক্স অ্যান্ড বলেছি। দেখো, পিলি আর ফিমরির মধ্যে বেসিক ডিফারেন্সটাকে বুঝে নাও। পিলি হেয়ার লাইক স্ট্রাকচার, আর ফিমরি ব্রিস্ট লাইক স্ট্রাকচার। মানে এটাকে যদি আমি মানে হালকা লোমের মতো ভাবি, এটাকে তাহলে ওই ঘামাচি বা পিম্পলের মতো ভাবছি। এই হলো বেসিক ডিফারেন্স। দুটোই কিন্তু পিলিন প্রোটিন দিয়ে তৈরি, সেজন্য পরবর্তী সময় আমরা খুব বেশি এটা নিয়ে ভাগ করতে চাইছি না, এরা ওভারঅল একই। এইবার বাকি তো পার্থক্য বুঝতে পারলাম, তাহলে কাজের পার্থক্যটা বুঝলেই কিন্তু ওভারঅল আমাদের বোঝা হয়ে যাবে। এখন পিলি দু রকমের হয়, একটা হলো ভেজিটেটিভ পিলি বা ভেজ পিলি। ভেজ বললে আবার নন ভেজ করে দেবে দিয়ে, ভেজিটেটিভ লিখে দিই, হ্যাঁ, ভেজিটেটিভ পিলি। আর একটা হলো সেক্স পিলি। দুটো পিলি আছে। ভেজিটেটিভ পিলির কাজ কি? ধরো একটা ব্যাকটেরিয়া মাসির বাড়ি যাচ্ছিল, ঠিক আছে, তো ফ্লাজেলা নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে, লেজ নাড়িয়ে নাড়িয়ে, তাহলে এই যে লেখা রয়েছে হেল্পস ইন মোটিলিটি। কিন্তু এখানে পিলির ক্ষেত্রে ওরকম কোনো কাজ নেই, মানে ওরকম কোনো ফাংশন নাই, মানে মামার বাড়ি মাসির বাড়ি যেতে কোনো হেল্প করে না। কিসে হেল্প করে? ধরো ব্যাকটেরিয়াটা মামার বাড়ি যেতে যেতে ওর হঠাৎ একটু ইচ্ছা হলো যে এক কাপ চা খাবো, চা দেওয়া না দেবে, এই দাঁড়ানোতে হেল্প করে। সারফেস অ্যাটাচমেন্ট, মানে কোনো জায়গায় যদি দাঁড়াতে হয়, তো সেই অ্যাটাচমেন্টে হেল্প করবে ব্যাকটেরিয়াকে। বোঝা গেল? সেই জন্য আমরা এখানে লিখছি ভেজিটেটিভ পিলির কাজে, সেটা হলো সারফেস অ্যাটাচমেন্ট। সেটা যে কোনো জায়গায় হতে পারে, সারফেস অ্যাটাচমেন্ট। আর সেক্স পিলির কাজটা কিন্তু বলা হয়ে গেছে অলরেডি একটু আগে, মনে পড়ছে? যে একটা ব্যাকটেরিয়া যখন আরেকটা ব্যাকটেরিয়ার কাছে এলো, তখন এই দুজনকে কাছে আসতে এ ধরো এইখানে ছিল, এইখানে এখানে ছিল, তাহলে এইখান থেকে এখানে এলো, যার থ্রু দিয়ে, যার প্রভাবে, তার নাম সেক্স পিলি। সেক্সুয়াল অ্যাট্রাকশন করায়। এবার তুমি যদি মানুষের মতো করে ভাবো যে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয় কিভাবে, সেই সব তো এখানে ভাবলে হবে না। এখানে যেমন ছোটখাটো জিনিসপত্র ছোটখাটো লেভেলে ভাবতে হবে, হ্যাঁ। সেক্স পিলি তাকে সেক্সুয়াল অ্যাট্রাকশন করাচ্ছে, পাশাপাশি আসছে, তারপরে এখানে সেই টিউবটা তৈরি হচ্ছে, দিয়ে এক্সচেঞ্জ চলছে। তার মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করে, এক কথায় সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করে। তাহলে হেল্পস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রোক্যারিওটিক সেলের গল্প খতম। হ্যাঁ, বিষয়টা হলো একটা ফ্লাজেলা তিনটে অংশ রয়েছে, সেটা হলো বেসাল বডি, হুক আর ফিলামেন্ট, তিনটে অংশ। এই বেসাল বডি আর হুক, এই দুটো জিনিস সেল ওয়ালের মধ্যে আছে। সেল ওয়ালের থিকনেসটা যদি আমরা দেখাই না, দেখো আমরা তো সব এইভাবে দেখাতে পারি না, সেই জন্য তো
ধরো ধরো সেল ওয়াল হলো এটা, যে এই লাইনটা টানছি আর এই লাইনটা টানছি, তাহলে সেই অর্থে এতটা মোটা সেল ওয়াল আমরা দেখালে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো তুমি বেসাল বডি আঁকো, তার সঙ্গে হুক আঁকো, আর তার সঙ্গে ফিলামেন্ট আঁকো। তাহলে দেখো হিসাব মতো বেসাল বডি, এই দেখো হুক, আর এই দেখো ফিলামেন্ট। তো সেটাই এখানে এক্স্যাক্টলি বলা আছে এনসিইআরটি তে, যে ফিলামেন্টের স্ট্রাকচারটা পুরো আউটগ্রোথ হিসাবে রয়েছে, আর হুক আর বেসাল বডির ব্যাপারটা কিন্তু এর মধ্যেই ভেতরে যা আছে, হুক আর বেসাল বডি ক্লিয়ার, আর ফিলামেন্ট এক্সট্রা, এটাই বলা হয়েছে। আবার সেল ওয়াল থেকে আসছে, মেমব্রেন না, সেল ওয়ালের ভিতরে সেল মেমব্রেন আছে, আমরা তো ওই জন্যই সেল ওয়ালটাকে মোটা করলাম। আমরা এটা ওয়াল এটা মেমব্রেন ধরিনি, আমরা সেল ওয়ালটাকে মোটা করে দিলাম, যাতে ওখানে অসুবিধা হচ্ছে যে বেসাল বডি আর হুকের ব্যাপারটা বুঝতে পারছে না, তাহলে ওটার জন্য মোটা করে দিলাম সেল ওয়ালটাকে, তাহলে আমরা বুঝতে পারছি এবার সেল ওয়ালের মধ্যে থেকে বেরিয়ে আসছে।